আমি বাবার প্রেসক্রিপশন আর রেনিটিডেনের ওষুধের প্যাকেটটা হাতে নিয়ে ভাইয়ার রুমে গেলাম। রুমে ঢুকে দেখি ভাইয়া বিছানায় শুয়ে ফোন টিপছে আর ভাবি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আমাকে দেখে ভাইয়া বলল, কি রে, কিছু কি বলবি? আমি বললাম, ভাইয়া তুমি হয়তো ভুল করে ফেলেছো। প্রেসক্রিপশনে ডাক্তার সার্জেন ট্যাবলেটের কথা লিখেছে, তুমি তো ভুল করে রেনিটিডিন ওষুধ নিয়ে এসেছো। আমার কথা শুনে ভাইয়া বলল, আমি ভুল করিনি, জেনেই এনেছি। দুইটাই তো গ্যাসের ট্যাবলেট। কাজ যেহেতু দুইটাই একই, সেহেতু শুধু শুধু দামি ওষুধ কিনে টাকা নষ্ট করার মানে নেই। ভাবি আয়নার দিকে তাকিয়ে থেকেই বলল, শুধু যে দামি ওষুধ ভালো হবে তা কিন্তু না, মাঝে মধ্যে কম দামি ওষুধও ভালো কাজ করে। আমি আর কিছু না বলে চুপচাপ ভাইয়ার রুম থেকে বের হয়ে আসলাম। ভাইয়া আগে এমন ছিল না, কিন্তু বিয়ে করার পর থেকেই ভাইয়া এমন হয়ে গেছে। বাবা খবরের কাগজ পড়ছেন। খবরের কাগজের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে বাবাকে বললাম, 2 দিনের আগের পত্রিকা পড়ে কি মজা পাচ্ছ? তার চেয়ে বরং আজকেরটা পড়ো। বাবা পত্রিকার থেকে মুখটা তুলে আমার দিকে তাকিয়ে শুধু একটু মুচকি হাসল। বাসায় বসে থাকতে দম বন্ধ লাগছিল, তাই ভাবলাম বাইরে থেকে একটু হেঁটে আসি। বাসার সামনে যেতেই দেখলাম হঠাৎ ছেলেটা পাশের বাসায় ঠিকই পত্রিকা দিল, কিন্তু আমাদের বাসায় না দিয়েই চলে যাচ্ছিল। আমি ছেলেটাকে ডাক দিয়ে বললাম, কিরে, আমাদের বাসায় পত্রিকা না দিয়েই চলে যাচ্ছিস যে? হকার ছেলেটা বলল, খালুজান তো বলেছে প্রতি শুক্রবারে শুধু খবরের কাগজ দিতে। আমি অবাক হয়ে বললাম, বাবা তোকে কবে এই কথা বলল? ছেলেটি বলল, 3 দিন আগে বলেছে। আমি কিছু না বলে চুপচাপ বাবার রুমে গিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, তুমি নাকি পত্রিকার ছেলেটাকে বলেছ শুধু শুক্রবারে পত্রিকা দিতে? বাবা মুচকি হেসে বলল, আর বলিস না, শুক্রবারে যে খবরটা ছাপা হয় পুরো সপ্তাহ জুড়ে শুধু ওই খবরটাই ঘুরিয়ে ফিরিয়ে লেখা হয়। তাই বলেছি শুধু শুক্রবারের পত্রিকাটাই দিতে। শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নেই। আমি যা বোঝার বুঝে গেছি। ভাইয়া নিশ্চয়ই বাবাকে কিছু বলেছে, তাই বাবা খরচ বাঁচাচ্ছে। আমারও কিছু করার ছিল না তখন, কারণ ইন্টার পড়ুয়া একটা ছেলে তখন কী বা করতে পারে। রাতে খাবার টেবিলে বসে সবাই যখন খাচ্ছি, তখন ভাবি ভাইয়াকে ইশারা করল বাবাকে কিছু একটা বলার জন্য। ভাইয়া তখন বাবাকে বলল, বাবা তুমি কিছু মনে না করলে একটা কথা বলতাম। আসলে আমাদের রুমটা খুব ছোট হয়ে গেছে। তুমি তো একাই থাকো, তাই তুমি যদি আমাদের রুমে এসে পড়তে আর তোমার রুমটাই আমাদের দিয়ে দিতে তাহলে খুব ভালো হতো। বাবা তখন অসহায়ের মতো ভাইয়ার মুখের দিকে তাকিয়ে বলল, আমি আর তোমার মা 28টা বছর ওই রুমটাতে কাটিয়েছি। এখন তোমার মা বেঁচে নেই, কিন্তু ওই রুমটার ভিতরে ঘুমালে মনে হয় তোমার মা আমার সাথেই আছে। বাবার কথা শুনে ভাবি কাঁদতে লাগলো। তখন ভাইয়া বাবাকে বলল, ঠিক আছে বাবা, তুমি তোমার রুমেই থাকো, কিন্তু তোমার রুমের এসিটা আমায় দিয়ে দাও, কারণ তৃণার হাই প্রেশার, একটু সমস্যা আছে। তাছাড়া তোমার তো এখন এসি দরকার পড়ে না। বাবা তখন নিচের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে।
আমি আর চোখে তাকিয়ে দেখি ভাইয়া আর ভাবির মুখে বিজয়ের হাসি। মনে হচ্ছিল ওরা যুদ্ধ জয় করে ফেলেছে। ইচ্ছে করছিল ভাইয়ার মুখে থুথু মারি, কিন্তু বড় ভাই বলে কথা। আজ যদি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের মুখে থুথু মারি, তাহলে কাল আমাকে নিয়ে বিচার বসবে আর সমাজ আমাকে দোষী বানাবে। তাই নিজের থুথু নিজেই মুখে রেখে খাবার টেবিল থেকে চুপচাপ উঠে চলে গেলাম। কয়েকদিন পর আমি আর বাবা রুমে বসে কথা বলছি। হঠাৎ ভাইয়া রুমে এসে বাবার দিকে শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল, বাবা, তোমার আর পিয়াসের জন্য 2টা পাঞ্জাবি কিনেছি, পরে দেখো তো তোমাদের ঠিকঠাক হয় কিনা। এই কথা বলে ভাইয়া অন্য রুমে চলে গেল। বাবা পাঞ্জাবিগুলো বের করে ভালোভাবে দেখে আমার বলল, দেখলি তোর ভাইয়া আমার আর তোর জন্য কত দামি পাঞ্জাবি কিনে এনেছে। পাঞ্জাবি সম্পর্কে আমার অনেক ভালো আইডিয়া আছে। কম করে হলেও 2টা পাঞ্জাবির দাম 8 থেকে 9,000 টাকা হবে। তুই শুধু শুধু তোর ভাইয়াকে ভুল বুঝিস, নিজের রক্ত বলে কথা। এই কথা বলে বাবা পাঞ্জাবিটা পরল। এমন সময় ভাবি আর ভাইয়া তড়িঘড়ি করে রুমে ঢুকলো। ভাইয়া বাবাকে বলল, সরি বাবা, আমি ভুল করে তোমাকে আর পিয়াসকে আমার শ্বশুর আর শালার জন্য কিনে আনা পাঞ্জাবিগুলো দিয়ে ফেলেছি। তোমাদের পাঞ্জাবিগুলো এইখানে। বাবা হাসতে হাসতে বলল, আমি আরও ভুল করে পরে ফেললাম। বাবা গা থেকে পাঞ্জাবিটা খুলে দিলে ভাইয়া আর ভাবি পাঞ্জাবিটা নিয়ে অন্য রুমে চলে যায়। আমি রেখে যাওয়া শপিং ব্যাগ থেকে পাঞ্জাবিগুলো বের করে বাবাকে দেখিয়ে বললাম, তোমার মতো পাঞ্জাবি সম্পর্কে আমার এত আইডিয়া না থাকলেও মোটামুটি একটা আইডিয়া আছে। 2টা পাঞ্জাবি সর্বোচ্চ হলে 1000 টাকা থেকে 1200 টাকা হবে। দিন শেষে দেখা যায় নিজের রক্তই বাবা বেইমানি করে। বাবা কিছু বলল না, শুধু জানালার গ্রিল ধরে বাইরের আকাশটার দিকে তাকিয়ে রইল। ভাইয়া অফিসের একটা কাজে চট্টগ্রামে গিয়েছিল। এর মধ্যে হঠাৎ করে ভাবির শরীর খারাপ হয়ে যায়। আমি ভাইয়াকে ফোন দিয়ে বললাম, ভাবির শরীর খারাপ, মনে হয় প্রসব ব্যথা উঠেছে। আমি ভাবিকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। ভাইয়া তখন বলল, সরকারি হাসপাতালে না নিয়ে তুই প্রাইভেট হসপিটালে নিয়ে যা। সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা হয় না। আমি আমতা আমতা করে বললাম, প্রাইভেট হসপিটালে তো অনেক খরচা। ভাইয়া তখন বলল, যত টাকা লাগে আমি দেব, তুই আগে নিয়ে যা। হাসপাতালে ভর্তি করানোর পর ডাক্তার কিছু ওষুধ দিলে আমি ভাইয়াকে ফোন করে বললাম, ভাইয়া, ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে সেই একই ওষুধগুলো অন্য কোম্পানির অনেক কম দাম। কাজ যেহেতু এক, আমি অন্য কোম্পানির ওষুধগুলোই নিয়ে যাই। শুধু শুধু টাকা নষ্ট করে লাভ কি? আমার কথা শুনে ভাইয়া রেগে গিয়ে বলল, তুই কি MBBS-এর ডাক্তার? এত বেশি বুঝিস কেন? ডাক্তার যেগুলো লিখে দিয়েছে সেইগুলোই নিয়ে যা। ভালো জিনিসের দাম তো একটু বেশিই হবে। এটাই স্বাভাবিক। আমি আর কিছু না বলে মুচকি হেসে ফোনটা রেখে দিলাম। ভাইয়া এই মুহূর্তে তার সন্তানকে কোলে নিয়ে বসে আছে। ভাইয়ার চোখে মুখে আনন্দের হাসি। ভাবির এখনো জ্ঞান ফেরেনি। আমি ভাইয়ার কাছে গিয়ে বললাম, কোনো বাবাই তার সন্তানের জন্য কৃপণতা করে না। সব বাবাই তার অবস্থান থেকে সবচেয়ে ভালোটা তার সন্তানকে দিতে চায়। কিন্তু সেই সন্তান যখন বড় হয়
তখন কেন বাবার জন্য কৃপণতা করে বলতে পারো? আমি ভাবির কোনো দোষ দেব না। ভাবি তো অন্য রক্তের, ওনার আমাদের প্রতি টান না থাকাটাই স্বাভাবিক, কিন্তু তুমি তো আমাদের রক্তের। তুমি কি করে পারলে বাবার জন্য কম দামি ওষুধ আনতে, রুম থেকে এসিটা নিয়ে যেতে, বাবার গা থেকে পাঞ্জাবিটা খুলে নিয়ে যেতে? তুমি যেমন তোমার সন্তানের জন্য ছটফট করছিলে, তেমনি আমার বাবাও আমার জন্য এমন ছটফট করেছিল। সেই তুমি এতটা অকৃতজ্ঞ হতে পারলে? ভাইয়া আমার কথা শুনে কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে রইল। আমি তখন ভাইয়ার কাঁধে হাত রেখে বললাম, মনে রেখো তুমিও ছেলে সন্তানের বাবা হয়েছ। হাসপাতালের বাইরে এসে যখন রিকশার জন্য দাঁড়িয়ে আছি, তখন বাবা আমার পেছন থেকে হাতটা শক্ত করে চেপে ধরে বলল, চল আজ বাবা আর ছেলে একসাথে কিছুটা পথ হাঁটি। হাঁটার সময় খেয়াল করছিলাম বারবার বাবার সাদা গ্লাসের চশমাটা ঝাপসা হয়ে যাচ্ছিল। হয়তো বাবা কাঁদছিল তাই। আচ্ছা, আমিও কি ভাইয়ার মতো অকৃতজ্ঞ সন্তান হব? কি জানি, দিন শেষে আমিও হয়তো অন্যের রক্তের ঘৃণা পেয়ে নিজের রক্তের অবহেলা করব।